একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। আপনারা তো জানেন দর্শক যে একাত্তর জার্নালে আমরা প্রতিদিন সংবাদ নিয়ে আলোচনা করি। সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান মূলত একাত্তর জার্নাল, এবং এই সংবাদগুলো আমরা সংগ্রহ করি সারাদিন আমাদের সহকর্মীরা যেগুলো মাঠে ঘাটে থেকে সংগ্রহ করেছেন। তাছাড়া অনলাইন নিউজ পোর্টালগুলো আমাদের সাথে থাকে এবং থাকে সঙ্গে পরবর্তী দিনের যে সকালবেলাকার খবরের কাগজ সেগুলোর শিরোনাম এই কারণে সেগুলোই সাধারণত আসলে বড় খবর হয়ে আসে আমাদের কাছে। সেই জন্যই সারাদিনকার খবরাখবর নিয়ে আমরা একাত্তর জার্নালকে সাজাই, সঙ্গে সংবাদের সাথে সংশ্লিষ্ট মানুষরা থাকেন। আজকে যারা রয়েছেন তারা হলেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা এবং অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। আপনাদের দুজনকেই একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আজকে তো আসলে বড়দিন, একাত্তর জার্নালের জন্য বড়দিন, নিউজ রুমের জন্য বড়দিন, কারণ গতকালকে সারা রাত ধরে একটি জঙ্গি অপারেশন হয়েছে এবং সেটির নাম হচ্ছে অপারেশন স্টর্ম 26, আমি যদি ভুল না করে থাকি 26 তারিখের স্টর্ম। এবং সেই অপারেশনের ফলাফল হলো 9 জন জঙ্গি নিহত হয়েছেন, যদিও তাদের নাম এখনো নিশ্চিত করা হয়নি। বলা হচ্ছে যে এই নামগুলো যদি কেউ দিতে পারেন, নিশ্চিত করতে পারেন, তাহলে অনেকেই হয়তো উপকৃত হবেন। এবং আহ্বান জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে যে সাধারণ মানুষরা যেন যাদেরকে চিনে জানাতে পারে। এবং একজন জঙ্গি আটক এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। মোটামুটি এই, যদি আমি ভুল না বলে থাকি জুলফিকার আলী মানিক, আপনি সারাদিন আজকে এটা নিয়েই আছেন আমি জানি, কারণ আপনাকে আরো অনেক খবর সংগ্রহ করতে হবে। এবং গোলাম মুর্তজাও আজকে এটি নিয়ে অনেক লেখাও দেখেছি আপনার আমি। সুতরাং আপনাদের কাছে একটু পরে আসবো, কারণ ঘটনাটি আমরা শুনে নিতে চাই মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, তার কাছ থেকে। এবং তিনি আছেন আমাদের সাথে স্কাইপেতে, বাসা থেকে যুক্ত আছেন না, আমরা স্কাইপেতে তাকে পাইনি, তাই তিনি আমাদের সাথে ফোনে যুক্ত আছেন। জি মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, আপনি আছেন আমাদের সাথে একাত্তর জার্নালের পক্ষ থেকে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনারা আজকে মোটামুটি নিশ্চয়ই সবকিছুই শেষ করে এনেছেন আপনাদের অপারেশনের। হয়তো আমরা এখন পুরো বিষয়টি জানতে পারবো, মিডিয়াতেও আমরা অনেকটা বিষয় জানতে পেরেছি। মানে আমি শুরুতে আমার কাছে আসলে একজন সাধারণ মানুষ হিসেবে যেই প্রশ্নগুলো তৈরি হয়েছে, একটি যে আপনারা মোটামুটি নিশ্চিত হয়েই কি গিয়েছিলেন এই অপারেশনে? জি, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে তথ্য ছিল যে জঙ্গিরা ঢাকা শহরের বিভিন্ন স্থাপনায় হামলা করতে পারে, এটা আপনারাও জানেন। এর প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গা ব্লকেট করেছি। গতকাল আমাদের ডিসি মিরপুর গোপন সংবাদের ভিত্তিতেই কল্যাণপুর 5 নম্বর রোডে এই যে তাজ মঞ্জিলে এখানে অভিযানে যায়। আমাদের লোকজন যখন তল্লাশি করতে 3 তলায় ওঠে, তখন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে হঠাৎ করেই বোম ছুটতে থাকে। পুলিশও কাউন্টার ফায়ার করে। একটা পর্যায়ে পুলিশ বিল্ডিংটাকে চারদিক দিয়ে ঘেরাও করে। 5 তলা থেকে 2 জঙ্গি লাফ দিয়ে পিছনে টিনের চালার পরে পুলিশের সঙ্গে সঙ্গে কাউন্টার ফায়ার করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ধরে ফেলে, যার নাম হাসান, পরবর্তীতে আমরা জেনেছি। আর একজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পরেই আমাদের পুলিশের টিম পুরো বিল্ডিংটাকে ঘিরে কাউন্টার ফায়ার করতে থাকে এবং মাইকে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করে, কিন্তু তারা উল্টা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুলিশের উপরে গুলিবর্ষণ করতে থাকে এবং বোম ছুটতে থাকে। আমরাও কাউন্টার ফায়ার করতে থাকি। এরই একটা পর্যায়ে আমাদের বিশেষায়িত সোয়াট টিমের দুর্ধর্ষ সদস্যদের কল করা হয়। তারা রাতের 2:30টায় পূর্ণাঙ্গ সরঞ্জাম সহ ঘটনাস্থলে পৌঁছে র্যাকি করে তারা একটা অপারেশন প্ল্যান করে, এবং প্ল্যান করার পরে আমাকে এবং আইজি সাহেবকে জানান। আমরা অ্যাপ্রুভ করার পরে রাতের 5:51 তারা অ্যাসল্ট শুরু করে নিচতলা থেকে। এর মধ্যে আমরা আশেপাশের বিল্ডিং এর লোকজন, জনাব আসাদুজ্জামান মিয়া, আমি একটু যদি মাঝখানে আপনাকে থামাই, এটা আমরা মোটামুটি সব গণমাধ্যমে আপনাদের কাছ থেকেও শুনেছি। আমার কয়েকটি জিনিস একটু জানবার আছে, যে সকাল পর্যন্ত মানে এই সারা রাত আটক করে রাখা হয়েছিল কেন জঙ্গিদের? সকালে আপনারা কেন অপারেশনটা চালালেন? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি 2:30 আমাদের যারা অ্যাসল্ট করবে, আমাদের সাধারণ পুলিশ এটা অ্যাসল্ট করলে আমাদের জানমালের ক্ষতি হতে পারতো, ক্যাজুয়ালিটি হতে পারতো। এই জন্য আমাদের সোয়াট টিম গেছে 2:30টায়।
ওখানে যাওয়ার পরে পুরো বিল্ডিং এর প্ল্যান, এক্সিট এন্ট্রি পয়েন্ট গুলো দেখা, আশেপাশে কোত্থেকে হামলা হতে সেটা দেখা এবং আশেপাশের ফ্ল্যাটের লোকগুলোকে এভিকুয়েট করতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে। ঠিক 3 ঘন্টা পরেই 5:51-তে আমরা যখন বুঝেছি যে ইয়েস এখনই সময় যেখানে আমাদের ক্যাজুয়ালটা হবে না এবং আমরা ক্ষিপ্রতার সাথে এবং আমাদের সেফটি নিয়ে আমরা এই অপারেশনটা করতে পারবো, এই অপারেশনের প্রিপারেশনের জন্য আমাদের এই সময়টা লেগেছে। এটি সাধারণ কোনো অপরাধী না যে আমরা গিয়েই তাদেরকে হামলা করলাম। তাহলে তো গুলশানের মতো আমার 2 সহকর্মী আপনি জানেন যে আত্মোৎসর্গ করেছে, শহীদ হয়েছে, আজকেও আমাদের ক্যাজুয়ালিটি হতো। এই ক্যাজুয়ালিটি এড়ানোর জন্য আমরা নিখুঁত যে পরিকল্পনাটা করেছি তার ভিত্তিতে আপনারা যথেষ্ট সময় নিয়েছেন আর কি, আপনারা যথেষ্ট সময় নিয়েছেন যাতে নির্ভুল হয় বিষয়টি। জনাব আসাদুজ্জামান মিয়া, একটি বিষয় মানে কয়েকটি প্রশ্ন আসলে ঘুরপাক খাচ্ছে, যেহেতু মানে গত যে হোলি আর্টিজানের ঘটনা সেখানে মিডিয়ার উপস্থিতি নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আমি জানি না সে কারণে আপনারা সতর্ক ছিলেন কিনা যেন কোনোভাবে মিডিয়া এক্ষেত্রে সরাসরি সম্প্রচার করতে না পারে। আপনি সঠিক বলেছেন। আপনি জানেন যে যারা জঙ্গি ভিতরে যেমন আছে বাইরেও কিন্তু তাদের পৃষ্ঠপোষক সহযোগীরা থাকে। যদি এটি সরাসরি সম্প্রচার হয় বাইরে থেকে তাদের সহযোগীরা আমাদের অবস্থান জেনে সাথে সাথে ওদের ফোনে জানিয়ে দিলে সেখানে ওরা আমাদের প্রতি হামলা করার সুযোগ পায়। এই জন্য আমরা মিডিয়াকে অনুরোধ করেছিলাম কেউ যেন সরাসরি সম্প্রচার না করে এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত যাতে কোনো সংবাদ পরিবেশন না করে। আমি আপনার মাধ্যমে মিডিয়ার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই অপারেশন পরিচালনায় আমাদের সর্বতোভাবে কালকে সহযোগিতা করেছে। আসাদুজ্জামান মিয়া, আরেকটি প্রশ্ন করতেই হচ্ছে, এখন ফেসবুক সহ সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সকলেরই অনেক প্রশ্ন ঘোরাঘুরি করে। আমার মনে হয় যে সেই প্রশ্নগুলোর অবসান হওয়াটাও প্রয়োজন। সেটি হলো যে আমরা সারা রাতের কথা শুনেছি যে সারা রাতি গোলা এবং গোলাগুলি হয়েছে, গুলি এবং পাল্টা গুলির কথা শোনা গেছে, কিন্তু আপনারা পরে যে উদ্ধারকৃত অস্ত্র দেখালেন তাতে করে তো এত গুলি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। মানে সেই ব্যাপারটা একটু যদি পরিষ্কার করেন। জি, আমরা কিন্তু বলেছি যে এই 9 জন জঙ্গির কাছেই কিন্তু ব্যাকপ্যাক ছিল এবং এদের কাছে প্রচুর পরিমাণে আইডি ছিল। আইডি হচ্ছে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, এটা পর্যাপ্ত পরিমাণে ছিল। এরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের উপরে এই হ্যান্ডমেড বোম যেটা ককটেল বা গ্রেনেড এইগুলো মেনলি তারা আমাদের উপর চার্জ করেছে এবং মাঝে মাঝে তারা কিছু গুলিও করেছে। তাদের কাছে 4টা 7.62 পিস্তল ছিল, বেশ গুলিও ছিল, কিন্তু গুলির চেয়ে তারা আমাদের উপরে মেনলি এই ককটেল গুলো চার্জ করেছে। এই ককটেলের কিন্তু পরিমাণ অনেক ছিল। আপনি জানেন যে আমরা প্রায় 5 কেজি এক্সপ্লোসিভ জেল উদ্ধার করেছি, এটা দিয়ে শত শত বোম বানানো সম্ভব ছিল। আমাদের ধারণা অন্তত মিনিমাম 300 থেকে 400 এই আইডি তাদের কাছে ছিল, হ্যান্ডমেড বোম যেটা, সেইটা মূলত তারা আমাদের পরে মুহুর্মুহু চার্জ করেছে। তখন আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি ছুড়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। একটি ব্যাপার যেটি আমার মনে হয় যে আইজিপি বলেছেন যে তাদের পরনে গুলশান হামলার মতোই কালো পোশাক, লাল পাগড়ি ছিল। লাল পাগড়ি কালো পোশাক তো গুলশান হামলায় আসলে ছিল না, এটি যেই ছবিগুলো আমাক পোস্ট করেছে সেখানে ছিল। খুব সম্ভবত তিনি সেটি মিন করেছেন, সেটি বোঝাতে চেয়েছেন, যদি আমি ভুল না করে থাকি। জনাব আসাদুজ্জামান মিয়া। জি, আপনার গত কালকে আমরা যাদেরকে জঙ্গিদেরকে আমরা নিহত হয়েছে এদের পরনে ছিল জিন্সের প্যান্ট, কেট এবং কালো পাঞ্জাবি, মাথায় ছিল এই বিশেষ ধরনের পাগড়ি। হোলি আর্টিজানে যাদেরকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে কিন্তু একই ধরনের কালো পোশাক এবং কেটস পরিহিত আমরা পেয়েছি এবং আমরা ওই পাগড়ি, 2টো পাগড়ি কিন্তু ওখান থেকে আমাদের উদ্ধার আছে। বাকি পাগড়িগুলো তারা ইউজ করে যেটি আমরা আইএস প্রকাশিত ছবির মধ্যে দেখেছি, কিন্তু এটা এদের বয়স, তারপর এদের বেশভূষা এবং এদের ওয়ে অফ অ্যাকশন সবকিছু মিলে আমরা কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতিভাত হয়েছে যে গুলশান অ্যাকশনে যারা অংশগ্রহণ করেছিল এবং কালকে যারাদেরকে আমরা অ্যাকশন করেছি নিহত হয়েছে তারা একই গ্রুপের সদস্য। এর সপক্ষে আমাদের কাছে আরো অনেক জোরালো প্রমাণ আছে। গোলাম মুর্তজা আছেন, উনি কিছু জানতে চান। তার আগে একটা ছোট জিনিসকে আমি শুনে নেব। গোলাম মুর্তজা, জনাব আসাদুজ্জামান, আমার একটি প্রশ্ন, মানে সেই কালো পোশাক নিয়ে আমার প্রশ্নটি, মানে সবাই কালো পোশাক পরা, পাগড়ি পরা অবস্থায় সারা রাত পুলিশের সাথে গোলাগুলি করলো, মানে এটা কারণ কি বলে মনে করছেন?
জি, সেটি হলো, আপনাকে আরেকটু কথা বলে রাখি যে আমাদের কাছে ইনফরমেশন ছিল তারা 3টা বাসায় আছে। এই বাকি 2টো বাসাও কিন্তু মিরপুরে। এই 2টো বাসায় সাইমালটাসলি আমাদের পার্টি অভিযানে গিয়েছিল। ওখানে গিয়ে শুধু আমরা তাদের মালপত্র পেয়েছি, আমরা মানুষ পাইনি। এবং আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই 3 বাসার লোক কালকে এই 5 নম্বর রোডের 53 নম্বর যে বাসায় ঘটনা ঘটেছে এখানে তারা একত্রিত হয়েছিল একটি পরিকল্পনা করার জন্য। কারণ আপনি জানেন যে মার্কেট উড়িয়ে দেবে, অমুক মার্কেটে আক্রমণ হবে, 48 জন আক্রমণ হবে, স্থাপনা উড়িয়ে দেবে, ডিপ্লোম্যাসি একটা ডিপ্লোম্যাট অফিস উড়িয়ে দেবে, এইসব তথ্য কিন্তু ফেসবুকে এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে। আমাদের বিশ্বাস যেটা যে কালকে তারা একটা জরুরি সভায় বসছিল তাদের ফাইনাল অপারেশন প্ল্যানটা ফাইনাল করার জন্য, এবং সেক্ষেত্রে তারা তাদের সেফটির জন্য ব্যাকপ্যাক সাথে রেখেছে এবং এই জিহাদি পোশাকগুলো তারা সাথে রেখেছে। কারণ পুলিশ যখন আক্রমণ করেছে তখন এইটা থেকে বোমা ছুটতে ছুটতে বেরিয়ে যাওয়া, এসকেপ করার তাদের একটা প্রচেষ্টা ছিল। সেই জন্য তারা পরিপূর্ণ অবস্থায় ছিল। যখন পুলিশ তাদেরকে ফার্স্ট 12:30 1টার দিকে অপারেশন করে তখন কিন্তু তারা মেন্টালি প্রিপারেশন হয়েছে যে পুলিশকে কিভাবে তারা প্রতিরোধ করবে এবং পুলিশকে প্রতিরোধ করে ওভারকাম করে তারা বেরিয়ে যাবে। সেই কারণে তারা পূর্ণাঙ্গ সাজে সজ্জিত ছিল বলে আমাদের কাছে মনে হচ্ছে। মানে প্রতিরোধ করে বের হওয়ার সময় তো পোশাকটা একটা বাধা হয়ে যাওয়ার কথা আসলে। কেন গোলাম মোর্শেদ? আমার প্রশ্নটি ঠিক এই ঘটনাটিকে কেন্দ্র করে নয়, বাংলাদেশে যে জঙ্গিবাদের উদ্ভব বা উত্থান, তারপরে সেই জঙ্গিদের কিছু ধরা পড়া এবং তার পরবর্তী অংশ নিয়ে আমার প্রশ্নটি, যে যখনই এর আগে এই জঙ্গিবাদ নিয়ে গণমাধ্যমে সংবাদ এসেছে বা আপনারা 2-1জনকে গ্রেপ্তার করেছেন বা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, তখন যখন এই জঙ্গিদেরকে নিয়ে কথা বলা হয়েছে অধিকাংশ সময় আমার যতদূর মনে পড়ে, আমি যদি ভুল করে না থাকি, যে পুলিশের পক্ষ থেকে একটি কথা খুব জোর দিয়ে বলা হয়েছে যে জঙ্গিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত আছে এবং জঙ্গিরা মাথাচাড়া দিতে পারবে এরকম কোনো অবস্থাতে জঙ্গিরা নাই, যখনই যেখানে ঘটনা ঘটছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটি পুলিশের পক্ষ থেকে বেশ জনগণকে আশ্বস্ত করে একটি কথা সবসময়ই বলা হয়েছে, আমরা শুনেছি। কিন্তু আমরা প্রথম একটি বড় ধাক্কা খেলাম গুলশান ট্র্যাজেডির পর, আর গতকালকে যেটা ঘটলো সেটা তো দেখলামই। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে হঠাৎ করে যে উত্থান হলো, এটা আপনাদের গোয়েন্দা তথ্য বা যে কোনোভাবেই আপনাদের জানার মধ্যে ছিল কিনা, 1 নম্বর বিষয়। 2 নম্বর, জঙ্গিরা আসলে নানা নামে, তারা আইএস বলছে, আমরা স্বীকার করছি না, সেটা বিতর্কে আমি যেতে চাই না। আসলে এই জঙ্গিরা বাংলাদেশে কতটা শক্তিশালী, পুলিশ তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে কিনা, সাধারণ জনমানুষের উদ্দেশ্যে আপনার এই জায়গাটিতে কিছু বলার আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শেষ কথা দিয়ে আমি শুরু করি। এই জঙ্গিবাদকে দমনের জন্য সম্পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। আমি আপনাকে স্মরণ করাতে চাই যে আমাদের আশুলিয়াতে যে কনস্টেবল মুকুল হত্যা, দারুসালামে এসআই ইব্রাহিম হত্যা, হোসনি দালানে যে বোমা হামলা, এই সবগুলোতে কিন্তু দেখেন আমাদের ধারাবাহিক সাফল্য রয়েছে। প্রকাশক ব্লগারদের যে হত্যা করার চেষ্টা করা হয়েছে বা হত্যা করা হয়েছে, এই ম্যাক্সিমাম ঘটনায় কিন্তু আমাদের আসামি ধরা হয়েছে এবং আমরা জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আমাদের সাথে এনকাউন্টারে অনেক জঙ্গি কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছে। সুতরাং এদের একটি কর্মকাণ্ড আমাদের সবসময় যিনি গোয়েন্দা নজরদারি ছিল। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এদের হঠাৎ করে এদের উত্থান হয়নি। আপনি জানেন যে 2005 সালে একই সাথে 63 জেলায় জেএমবির নামে হামলা হয়, বোমা হামলা হয়। সুতরাং একটি সময় রাষ্ট্রীয়ভাবে এই ঘটনাগুলো পৃষ্ঠপোষক দেওয়া হয়েছে। আমরা যদি আরো দেখে চলে যাই, আমরা বাংলা ভাইকে দেখেছি যে কিভাবে নওগাঁ, বগুড়া বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জঙ্গি তৎপরতা অব্যাহত ছিল এবং সেখানে আমার প্রশ্নটা কিন্তু ছিল ওই ঘটনাগুলোর পরে আপনারা যখন মানুষকে আশ্বস্ত করেছেন যে আপনারা জঙ্গিবাদদের আর বাড়তে দেবেন না, আপনাদের নিয়ন্ত্রণে আছে বা আপনারা তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, এরকম কথা বলেছেন, তারপরে উত্থানটা কিভাবে হলো? ওই ঘটনাগুলো তো আমরা জানি, সেই সময় সরকারের কি বলবো পৃষ্ঠপোষকতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতা, সেগুলো সবই আমরা জানি। পরবর্তীতে এই উত্থানটা হঠাৎ করে হলো কিনা, এটা আপনাদের
আপনাদের জানা ছিল কিনা? আমি একটু জনাব আসাদুজ্জামান মিয়া, আমি শুধু একটু বলি যে আমাদেরকে বিরতিতে যেতে হবে, কিন্তু তার আগে একটি কথা শুধু মানে আমি বুঝেও নিতে চাই। আপনি বলছিলেন যে ব্লগার হত্যার প্রায় সকল আসামি আপনারা ধরেছেন, বিষয়টি কি আসলে তাই? মানে আমরা তো যতদূর জানি যে অভিজিৎ রায়ের যারা দীপন কারো কোনো কুলকিনারা হয়েছে বলে আমরা জানি না, কুলকিনারা হয়েছে বা আসামি ধরা হয়েছে বলে তো আমাদের গণমাধ্যমে অন্তত খবর আসেনি। দেখুন, আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে হয়তো পূর্ণ পরিসংখ্যান দিতে পারবো না, তবে আমরা এই কথা বলতে চাই, আমাদের কিন্তু একটি বড় অংশের মামলায় আমরা অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দিয়েছি, এবং অভিজিৎ হত্যা মামলা, দীপন হত্যা মামলা, এই সমস্ত মামলা আসামিদের চিহ্নিত করে কিছু আসামিকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি। শুদ্ধেশ্বরে যে হত্যা চেষ্টা মামলা, এই হত্যা চেষ্টা মামলা আসামিও কিন্তু আমরা চিহ্নিত করেছি, বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। অর্থাৎ আমাদের উদ্ঘাটনের হার কিন্তু মোর দেন 90%। আমি আপনাকে শুধু বলতে চাই, এই যে ফ্রান্সে হামলা হলো, মিউনিকে হামলা হলো, প্যারিসে হামলা হলো, তাদের এত তথ্য প্রযুক্তি, বিলিয়ন ট্রিলিয়ন ডলার, তাদের অ্যাচিভমেন্ট কি? তার বিপরীতে যদি যান আপনি দেখেন আমার অ্যাচিভমেন্ট কি। গুলশানে ঘটনা ঘটেছে, 5 জঙ্গিকে কিন্তু আমরা ঘটনাস্থলেই প্রতিহত করেছি। শোলাক্ষেতে ঘটনা ঘটেছে, 2 জঙ্গিকে আমরা ঘটনাস্থলে প্রতিহত করেছি। গতকালকে 100% জঙ্গিকে আমরা কিন্তু প্রতিহত করেছি। আমাদের মামলার ডিটেকশনের হার মোর দেন 90%। তা আমরা যদি ইন্টারন্যাশনাল কনটেক্সটে চিন্তা করি, আমাদের এই যে অ্যাচিভমেন্ট, এটি কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। আপনি আছেন আমাদের সঙ্গে, একটু আমরা বিরতি থেকে ফেরত আসি, ফেরত এসে আলাপে আপনাকে আরেকবার সংযুক্ত করতে চাই। আমরা ৭১ জানালে একটা বিরতি নিচ্ছি। কল্যাণপুর ও গুলশানের জঙ্গিরা একই দলের, সবাই উচ্চশিক্ষিত, পরনে কালো পাঞ্জাবি ও পাগড়ি। 1 বছর আগে বগুড়ার বাড়ি ছেড়েছিলেন কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার আহত হাসান। কল্যাণপুরে তড়িৎ ব্যবস্থা নেয়ায় দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। ডাচ বাংলা চেম্বারের নিখোঁজ সভাপতির লাশ উদ্ধার, মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। উত্তরের বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙছে একের পর এক বাঁধ, পানিবন্দী লাখো মানুষ। একাত্তর জার্নাল আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ফোনে ডিএমপি কমিশনার আছেন, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া আছেন। আমি আশা করছি মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া আমার কথা শুনতে পাচ্ছেন। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, গোলাম মোর্তাজা জানতে চাচ্ছিলেন যে আসলে জঙ্গিরা কতটা শক্তিশালী এবং সেই সক্ষমতা আমাদের আছে কিনা জঙ্গিদেরকে প্রতিহত করবার। এবং এই যে জঙ্গিরা যে আপনারা, আবারও বলি প্রশ্নটা, যে দুঃখিত, আপনারা বলছিলেন যে জঙ্গিদের শক্তি অতটা নয়, কিন্তু গুলশানের আক্রমণের পর থেকে আমরা দেখছি তাদের শক্তি অনেক বেশি। সেই ক্ষেত্রে উত্থানটা হঠাৎ করে হলো কিনা, এটা আপনাদের জানা ছিল কিনা? জি, আমি আগেই বলেছি যে উত্থানটা হঠাৎ করে হয়নি, এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং জঙ্গিদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা গ্রহণ করছি সেটি রেডিক্যালাইজেশন যেটা করছি, এটাও কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর আজকের এই সমস্যাটাকে আপনি যদি আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখেন, এটা ঠিক হবে না। এটি একটি সামাজিক সমস্যা, এটি নাগরিক সমস্যা, এটি আমাদের জাতীয় সমস্যা, এবং আরো যদি কনটেক্সট বলে এটা কিন্তু গ্লোবাল সমস্যা, সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। জি, আমি একটি ব্যাপার খালি একটু জেনে নিতে চাই, আপনাকে অনেক রাতে অনেকক্ষণ সময় নষ্ট করছি। সেটি হলো যে আমরা জানছি যে জঙ্গিরা সবাই উচ্চশিক্ষিত, এবং এরকম ধরনের একটি কথা এসেছে যে তারা সবাই উচ্চশিক্ষিত। মানে এখনো তো তাদের পারিবারিক পরিচয় জানা যায়নি, উচ্চশিক্ষিত ব্যাপারটি নিশ্চিত কি করে হওয়া গেল, এক। এবং দ্বিতীয় হচ্ছে যে ধরা পড়েছে অর্থাৎ ধৃত জঙ্গি, সে তো আসলে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে বলেই মনে হচ্ছে, এবং বগুড়ার একটি গ্রামাঞ্চলের স্কুল কলেজ থেকে পাশ করেছে। সেক্ষেত্রে সকলে উচ্চশিক্ষিত, এই ধারণাটি কি করে আসলো? জি, এটা আমি বলেছি যে সকলে উচ্চশিক্ষিত, তার কারণ হচ্ছে আপনি জানেন যে বগুড়ার যে ছেলেটি হাসান ধরা পড়েছে, সে কিন্তু রেটিনাতে, শিবির নিয়ন্ত্রিত রেটিনাতে সে কোচিং করত মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। সেখান থেকে সে কিন্তু হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। সে এইচএসসি পাস আর কি, রাইট, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করে সে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিল।
আমরা জঙ্গিদের যারা নিহত হয়েছে তাদের যে চেহারা, তাদের বেশভূষা আমরা দেখেছি, এবং অ্যাসল্টের আগে আমরা কিন্তু মাইকে তাদের ঘোষণা করেছি যে পুলিশ আপনাদের চারদিকে ঘিরে ফেলেছে, আপনারা আত্মসমর্পণ করুন, না হলে আমরা গুলি চালাতে বাধ্য হব। তখন তারা কিন্তু অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টাখানেক ধরে আমাদের সাথে কিন্তু এটা নিয়ে বাদানুবাদ করেছে, পুলিশকে গালমন্দ করেছে, সরকারকে গালমন্দ করেছে, এবং বলেছে তাগদি সরকারের দালাল, তোমরা মরবা না আমরা মরবো। তাদের এই ভাষা, তাদের অবয়ব, তাদের পোশাক আশাক, তাদের চেহারা পরিচ্ছদ, এগুলো সবই কিন্তু আমাদের কাছে প্রতিভাত হয়েছে। যখন তারা এই বাকবিতণ্ডা করেছে তখন কি তারা ভিন্ন কোনো পোশাকে ছিল জনাব আসাদুজ্জামান মিয়া? জি না, তারা একই পোশাকে ছিল। তারা, আমরা বারান্দার ব্যালকনি দিয়ে আমরা এটাকে পর্যবেক্ষণ করেছি, আমাদের কাছে বাইনোকুলার ছিল, অর্থাৎ অভিযানের সকল সাজসরঞ্জাম আমাদের কাছে ছিল। আমরা অবজার্ভ করেছি, দে আর ভেরি ইয়াং অ্যান্ড স্মার্ট, এবং আমাদের সাথে কথোপকথনে তারা কিন্তু খুব স্মার্ট ছিল। বিশেষ করে 2-3টা ছেলেকে আমি দেখেছি খুবই স্মার্ট। এবং আরো আপনাকে বলি, আমরা কিন্তু ঘটনাস্থল থেকে বেশ কিছু আইডি কার্ড পেয়েছি, সেটি আমরা এখন যাচাই বাছাই করছি। এখন আমরা নিশ্চিত না হয়ে এই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না, এটি ভুয়া আইডি কার্ডও হতে পারে। সুতরাং আমরা এগুলো যাচাই বাছাই করতে দেখছি, কিন্তু তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড, তাদের জেস্টার পোস্টার সবকিছু কিন্তু মিল করে যে তারা কিন্তু একটা এলিট সোসাইটি। তারা ওই যে খেটে খাওয়া দিনমজুর না, অথবা তারা রিক্সা পোলার না। আমি যেটা বোঝাতে চেয়েছি, দে বিলংস টু দ্য এলিট সোসাইটি, আমি এটা বোঝাতে। জি, আপনার প্রশ্ন থেকে আমার একটু জিনিস জানার হলো, এটি আমি আগে ওইভাবে হয়তো শুনিনি, যে আপনারা যে ব্যালকনি দিয়ে তাদেরকে দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন হয়তো একটু দূর থেকে, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে বা পুলিশের কাছে বা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তো অনেক অত্যাধুনিক অস্ত্র আছে, স্নাইপার রাইফেল আছে, সেই ক্ষেত্রে অনেক যে সারা রাত ধরে যে তারা বোমা নিক্ষেপ করলো পুলিশের প্রতি, আপনারা গুলি করলেন, অনেক রাউন্ড, হয়তো কয়েকশো রাউন্ড গুলি নিক্ষেপ করতে হয়েছে আপনাদের, সেই ক্ষেত্রে এরকম অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ কি ছিল না রাতের বেলায়? জি, দেখুন, আমরা একটা পেশাদার বাহিনী, নিশ্চয়ই আমরা সবসময় চেষ্টা করব কম শক্তি প্রয়োগে কিভাবে আমার গোলটাকে আমি অ্যাচিভ করতে পারি। আমরা কিন্তু তাদেরকে দ্বিপাক্ষিক ভাবে বলেছি, এটা কিন্তু আমাদের এসওপি একটা কৌশল। আমরা তাই বলেছি আপনি সারেন্ডার করুন, আপনি ঘিরে ফেলেছি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পালানোর সুযোগ নেই। আমরা বার্গেনিং করে, আমরা যদি তখন স্নাইপার রাইফেল দিয়ে তাদেরকে মারতে চাইতাম, এটা হয়তো আমরা পারতাম, কিন্তু সেটা আমরা করতে চাইনি। তাদের মারা আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তাদের ধরা। কিন্তু কোনোভাবেই যখন এটা আমাদের সাকসেস হয়নি, তখন বাধ্য হয়ে আমাদের কিন্তু অ্যাসল্ট করতে হয়েছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু তখন আর ব্যালকনি থাকেনি, তারা ভিতরে গিয়ে সংঘবদ্ধ হয়ে একটা সিঙ্গেল লাইন ফরমেশন করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তখন কিন্তু তারা পুলিশের প্রতি আক্রমণ চালিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিভাবে উইদাউট ক্যাজুয়ালিটি তাদেরকে আমি আইন আমলে নিয়ে আসতে পারি। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান মিয়া, একটি ক্লান্তিকর দিন গেছে আপনাদের জন্য, এবং তারপরে আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন, সেজন্য একান্তভাবে ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। না, আপনাকে ধন্যবাদ। আমি পরিশেষে একটা কথা শুধু বলতে চাই যে আজকে আমরা কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স পলিসি দিয়েছেন, আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা কিন্তু মানুষের জননিরাপত্তা রক্ষার জন্য, আমরা এই জঙ্গিকে মূলোৎপাটন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ জানাই সকল নাগরিককে যে কালকে আমরা এই অপারেশন চলাকালীন কি মিডিয়া, কি স্থানীয় জনগণ, সবার কাছ থেকে আমরা কিন্তু অনেক সহযোগিতা পেয়েছি। সেই জন্য আমি পুলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ জনাব আসাদুজ্জামান মিয়া। জুলফিকার মানিক একটি কথাও বলেননি এখন পর্যন্ত, কি বুঝলেন? এখানে আসলে আমি খুব বেশি বলার খুঁজে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে যে দেখেন কি বলার আছে। আসলে একটা অভিযান চালানো হয়েছে রাতের বেলা, ভোরের বেলা, সো একটা অভিযান নিয়ে তো প্রশ্ন উঠবে কেন? একটি ঘটনা যখন সত্য হয়, সত্য স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ, ফাঁকগুলো খুব কম থাকে। প্রশ্ন ওঠার ফাঁকগুলি তখনই তৈরি হয় যে যখন ওই ঘটনাটা নিয়ে দেয়া বক্তব্যগুলো বিভিন্ন জায়গায়, সেটার মধ্যে নানান ধরনের অসঙ্গতি বা প্রশ্নের উদ্রেক ঘটতে পারে এমন ঘটনা দেখা। এখন সেটা তো অনেক কিছু ইনভেস্টিগেট করার ব্যাপার আছে, যে যেটা দাবি করা হচ্ছে অফিসিয়ালি সেটা কতটুকু ঘটেছে, সেটা এগুলি সবই তদন্ত সাপেক্ষ আসলে। সো এটা সাংবাদিকরা, আমি শিওর যে এখন হয়তো অ্যাক্সেস নাই, বাট সামনে সাংবাদিকরা এটা নিয়ে যখন কাজ করবে তখন হয়তো তারা বের করতে পারবেন যে এর মধ্যে আরো অনেক, যত প্রশ্ন আপনারা তুলেছেন
এইগুলির উত্তর হয়তো তখন ইনভেস্টিগেশনে বেরিয়ে আসতে পারে। গোলাম মুর্তজা। না, একই কথা, যে খুব বেশি কিছু বলার নেই। একটি জিনিস বলার আছে যে জায়গাটাকে বলতে চাই পুরো এটা নিয়ে, সেটি যে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য নানা রকমের চেষ্টা হবে সামনের সময়টিতে, এটি আমি নিশ্চিত। এই পুলিশের ডিএমপি কমিশনার যে জবাবগুলো দিলেন, এরকম জবাব, এরকম প্রশ্নের মুখে দেশ বিদেশের গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি পড়তে হবে। একটি জায়গায় যেটা দরকার, সেটা যে প্রশ্নগুলো ওঠার ক্ষেত্রে, সেটি হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজগুলো করছেন, যেভাবে তারা জনমানুষের নিরাপত্তা দিচ্ছেন। এখন এই জায়গাতে হচ্ছে কি, পুলিশ যে কাজ করছেন আর সাধারণ মানুষের কাছে এসে যে সংবাদ পৌঁছচ্ছে, গণমাধ্যমের মাধ্যমে মানুষ যা জানছেন, এই জায়গাগুলোতে এক ধরনের আস্থাহীনতা, বিশ্বাসহীনতার একটা পরিবেশ খুব চরম আকার ধারণ করেছে। যে কোনো কথাই বলা হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ জনমানুষের ভেতরে এক ধরনের আস্থায় না নেয়ার একটা অবস্থান তৈরি হয়েছে। এটি কেন তৈরি হয়েছে, এটি যদি আমরা বলি যে হ্যাঁ কাজই আমাদের সমালোচনা করা, আমরা শুধু কথা বলছি, এভাবে করে উড়িয়ে দেয়া যাবে না। এটি শুধুমাত্র আমরা যারা কথা বলছি তাদের কথা নয়। এটি যদি আপনি একেবারে খুব নির্মোহভাবে সাধারণ জনমানুষের সঙ্গে কথা বলে দেখেন, এই অভিযানটি নিয়েও যদি কথা বলে দেখেন, কল্যাণপুর এলাকার মানুষের সঙ্গে যদি কথা বলে দেখেন, তাহলে দেখবেন যে এই প্রশ্নটি তৈরি হচ্ছে। আমার বলার বিষয়টি যেটি, যে এই যে আস্থাহীনতাটি তৈরি হয়েছে, বিশ্বাসহীনতার একটা পরিবেশ তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণের জন্য বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো যেভাবে ঘটেনি সেইভাবে বলা হয়েছে, এরকম অনেকগুলো ঘটনা। আমার ধারণা যে এখন এসে সময় এসেছে যাতে সাধারণ জনমানুষের সঙ্গে পুলিশের দূরত্বটা একটু কমানো যায়, কমানোর জায়গাতে একটা ভূমিকা রাখা। আপনি যে প্রসঙ্গটির উল্লেখ করছিলেন, আমি কয়েকদিন ধরে এই কথাটি, জুলফিকার আলী মানিক, আপনিও নিশ্চয়ই আমাকে একটু সাহায্য করবেন বিষয়টি বুঝতে। আমাদের সাথে মহিম মিজান আছেন, তাকে একটু যুক্ত করে নিই। বাড়িধারা স্টুডিও থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিম মিজান। মহিম, আপনি ছিলেন সেখানে, আমি আসছি আপনার কাছে। একটু জুলফিকার আলী মানিকের কাছে একটি বিষয় একটু পরিষ্কার হয়ে নিতে চাই। সেটি হলো যে জার্মানিতে যে ঘটনাটি ঘটলো, ডেভিড আলী নামের একটি জার্মান ইরানিয়ান ছেলে, যার পূর্বপুরুষ ইরানের এবং যে মুসলিম সম্প্রদায়ের, এবং এই দুটো উপাদানই কিন্তু যথেষ্ট জঙ্গি আক্রমণ বলে এটিকে মেনে নেওয়ার জন্য, এখন যা অবস্থা দাঁড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু জার্মান পুলিশ এসে বলল যে না, সে আসলে কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নয়, সে জঙ্গি নয়, তার বিষাদগ্রস্ততা, অবসাদগ্রস্ততা ইত্যাদি মানসিক সমস্যা, মানসিক তার সব রকমের না পাওয়ার বেদনা ইত্যাদি থেকে সেই ধরনের আক্রমণ করেছে। অরল্যান্ডোতে সে একই ঘটনা, নানান ধরনের তার বউয়ের সাথে বিচ্ছেদ, হ্যান ত্যান, এই সমস্ত কারণে তারা করেছে, সে আইএস এর সাথে যুক্ত না। এবং এই অবিশ্বাস কি সেই এলাকার মানুষের মধ্যে আছে কিনা, এটি আমার খুব জানবার আগ্রহ। সেটা তো এখন ওই এলাকার মানুষের সাথে তো আর আমাদের নিয়মিত যোগাযোগ নেই, আমার মনে হয় নেই। তাদের অবিশ্বাস আছে কিনা সেটা তো বলা খুব মুশকিল। তবে দেখেন যে আমি যে জিনিসটা আমার ব্যক্তিগত যে আমাদের এখানে কিছু একটা হলেই কথায় কথায় একটা বিদেশের এক্সাম্পল টেনে আনা হয়। ফ্রান্সে এটা হচ্ছে, আমেরিকা হচ্ছে, ইভেন কোথায় কত সাকসেস রেট, আজকে ফ্রান্সে খুব মানে ভয়াবহ ঘটনা ঘটে, সফলতার হার কোথায় কত, এগুলি পরিমাপ করা হচ্ছে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলি খুবই শুনলে পরে আসলে কেন খুব দুঃখ লাগে। জিনিসটা হচ্ছে যে এইসব বক্তৃতা, এইসব তুলনামূলক বক্তব্য, কোথায় কি হচ্ছে এগুলি বলে নিজেদেরকে ডিফেন্ড করা, এগুলির বিনিময়ে যেটা হচ্ছে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। আমরা তো চাই মানুষের আস্থাহীনতা, আমি একটু বলে যাই, আমি একটু চাই, আমরা তো চাই যে মানুষের জীবনটা বিপন্ন হচ্ছে, সেটাকে রোধ করতে হবে। রোধ করার দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখন ওনারা বলছেন, আপনি খুব ইন্টারেস্টিং জিনিস দেখেন, আজকে কমিশনার সাহেব বলছেন এটা পুলিশের একার কাজ নয়, এটা একটি সামাজিক রাজনৈতিক আন্দোলন। 9 সাল থেকে 13 সাল পর্যন্ত তো পুলিশই বারবার বলেছে যে আমাদের সব নিয়ন্ত্রণে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আজকে যখন দেখছে যে এই ঠিক থাকার যে দাবি, সেই দাবিটার সাথে বাস্তবের মিল নাই, আজকে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব নয়, আজকে এটা দায়িত্ব হচ্ছে সামাজিক রাজনৈতিক সাধারণ মানুষের। এটা ওটা এখন মনে করেন পুলিশ যে বড় বড় ঘটনা ঘটায়, ফটো সেশন করে, টিভি ক্যামেরা যায়, পত্রিকার ক্যামেরা যায়, অমুককে ধরা হয়েছে, এত কিছু উদ্ধার হয়েছে, বিশাল প্রচারণা, আলটিমেটলি তার শেষে গিয়ে কি হয় এগুলি কিন্তু পরেরটা আর জানি না আমরা। এতে পিপিএম, বিপিএম, নানান পদক পুলিশ অফিসাররা পাচ্ছেন। আচ্ছা, ক্লেম করা হচ্ছে যে যত ব্লগার হত্যা হচ্ছে তার 90% তদন্ত এবং আসামি ধরায় সাফল্য।
3টা আসামি তো হাতে নাতে সাধারণ মানুষ ধরে দিয়েছে। ওয়াশিকুর রহমান বাবুরটা একজন হিজড়া ধরে দিয়েছেন, আরেকজন তেজগাঁয়ের লোক তারা করেছে। মাদারীপুরেরটা সাধারণ মানুষ, উনাদের তো পুরস্কার কেন, একটা ধন্যবাদ পর্যন্ত তো দেওয়া হয় নাই। কিন্তু বিপিএম পিপিএম তো পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে জঙ্গিবাদের উত্থানও হচ্ছে। এই যে দ্বন্দ্বগুলো, কনফ্লিক্টগুলো, চিত্রগুলো, এগুলি কিন্তু কোনো আস্থা দিচ্ছে না। এগুলি নানান বক্তৃতা, পুরস্কারের জন্য সাফল্য নিচ্ছেন না প্রচারণার জন্য সাফল্য নিচ্ছেন, এগুলি ঠিক বোঝা যাচ্ছে না। মানুষের জীবন বিপন্ন হচ্ছে, আস্থা কমে যাচ্ছে। কোন অভিযান সম্পর্কে সত্যি সত্যি মানুষের প্রথম প্রশ্ন, এটা কি সত্য না মিথ্যা? কেন এই জায়গায় নিয়ে গিয়েছি আমরা? কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। এই দূরত্ব তৈরি হলো কেন? বিকজ অফ আপনি অনেক নাটক সাজানো হয়েছে। এই দূরত্ব তৈরি হলো ওই যে বাঘের গল্প, মনে করেন যে আপনি মিথ্যা বলতে বলতে একটা সময় যখন ঘটনাটা সত্য হয়ে যায়, তখন ওই যে বাঘে খেয়ে ফেলে। অনেক গল্প শুনতে 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 হলি আর্টিজানে ঘটে গেছে, ঘটার পরে যা বাংলাদেশে হচ্ছে গত 3 সপ্তাহ ধরে, অথচ গত 6-7 বছর ধরে তো বাংলাদেশে জঙ্গি বিরোধী এই পরিমাণ এফোর্ট তার সিকিভাগও দেখা যায় না। সো একটা ঘটনার পরে ঝাঁপিয়ে পড়লেন আপনারা। এই ঝাঁপানিটা কেন 4 বছর 5 বছর 6 বছর আগে হলো না? এই ঝাঁপানিটা কেন 13 সালে হলো না, যখন ব্লগার মারা শুরু হয়ে গেল? ঝাঁপানিটা হলো হলি আর্টিজানের পরে। আমি প্রচুর প্রশ্ন, মানে এত প্রশ্ন যে যার কোনো উত্তর পাওয়া যাবে না। আমি একটু সত্যি এখানে আপনাকে সবকিছু শাক দিয়ে মাছ ঢাকা হবে না, আমি একটু এক জায়গাটা ধরে রাখতে বলবো এই কারণে যে এই ঝাঁপানির নির্দেশ আসার ক্ষেত্রেও মনে হয় এক ধরনের দোদুল্যমানতা ছিল। না, নির্দেশ আসার ক্ষেত্রে কিন্তু এখানে বিষয়টি সেটা নয়, নির্দেশ আসার। আমি যেটা পুলিশ কমিশনারকে যে প্রশ্নটি বারবার করেছিলাম, জুলফিকার আলী মানিক যে জায়গাটি খুব চমৎকার করে বললেন যে বারবার বলা হচ্ছিল যে আমাদের নিয়ন্ত্রণে জঙ্গি নেই। তারপরে যে হলি আর্টিজান ঘটে গেল, তার মানে এই সময়টিতে আপনারা সচেতন ছিলেন না, বুঝতে পারেননি না। কিন্তু সেই রাজনৈতিক আমি বলতে চাই যে সিদ্ধান্তটিও ছিল কিনা না, সেটি ছিল না, এটি বলার কোনো সুযোগ নাই। বলার ছিল সুযোগ নেই এই কারণে রাজনৈতিক সিদ্ধান্ত, এটি তো জঙ্গি সন্ত্রাসী, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। রাজনৈতিক সিদ্ধান্ত থেকে বলা হয়েছিল যে ব্যবস্থা নেবেন না, এরকম কোনো সংবাদ আমাদের কাছে জানা নাই। আপনি আরেকটি যে কথাটি বলেছেন যে অরল্যান্ডোতে যখন ঘটনা ঘটছে, জার্মানিতে যখন ঘটনা ঘটছে, তখন সেইখানকার মানুষের আমরা যেরকম আস্থাহীনতা বা প্রশ্ন করছি তাদের আছে কিনা। দেখেন, হয় কি, সেটা উন্নত দেশ বা যে কোনো জায়গাতেই হোক না কেন, একটি ঘটনা ঘটে গেলে কিছু সংখ্যক মানুষ ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এক ধরনের ক্ষুব্ধ হয়। বিষয়টি দূরত্ব তৈরি হয় কিনা, আস্থা তৈরি হয় কিনা নির্ভর করে পরবর্তী কাজের উপরে। ফ্রান্সে ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে সেটা দেখে ফ্রান্সের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে কি করেছে। তার ওইখানে তো গল্প তৈরি হয়নি, আমাদের এখানে তো গল্প তৈরি হয়েছে। এই জিনিসগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। ধরেন আপনি যদি আমরা কথায় কথায় জার্মানি চলে যাই, কথায় কথায় ফ্রান্সে চলে যাচ্ছি, ফ্রান্সে ঘটনা ঘটার পরে কি হলো, পুলিশ কিভাবে সাধারণ জনমানুষকে বিষয়গুলো জানালো, তারা প্রতি মুহূর্তের সংবাদ টুইট করতে থাকলো। সারা গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনমানুষ তাদের সেই টুইটের উপরে নির্ভর করে প্রকৃত ঘটনাটি জানলো। এখন 4 জন নিহত হয়েছে, এখন 6 জন নিহত হয়েছে, একটি সংবাদ ভুল দিচ্ছে, তারা আবার সেটি সংশোধন করছে। কিন্তু আমরা এখানে কি একটু ধরিয়েও দিই, সেটি হচ্ছে জার্মান পুলিশ প্রথমেই বলেছে আপনাদের কাছে যা যা তথ্য আছে আমাদেরকে পাঠাতে থাকেন, এবং পুলিশ কমিউনিকেট করেছে সাধারণ মানুষের সঙ্গে, এবং কোন সংবাদ তারা গোপন করেনি। আক্রমণ হচ্ছে তারা বলেছে, গুলি হয়েছে তারা বলেছে, নিহত হয়েছে তারা বলেছে, সব সংবাদ তারা বলেছে। সুতরাং আমরা যখন জার্মানির সঙ্গে বা আমরা যখন দেশের বাইরের সঙ্গে তুলনা করব, তখন তো আমরা সবকিছুর সঙ্গে তুলনা করব। এই যে আরেকটি জিনিস যে আমাদের ওই পরিসংখ্যানগত জায়গার থেকে বের হয়ে আসা দরকার। আপনি একটি কাজ করতে পারছেন না, সেটি এক রকমের ব্যাপার, মানুষ হয়তো একরকম ভাবে দেখবে, কিন্তু আপনি যখন যে তথ্য দেবেন, সেই তথ্য যদি মানুষের যে জানা তথ্য, মানুষ যা জানে তার সঙ্গে যদি না মেলে, তাহলে মানুষ ক্ষুব্ধ হয়, মানুষের বিরক্তি তৈরি হয়। এই ক্ষুব্ধতা এবং বিরক্তি তৈরির থেকেই এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়। ওই জায়গাটিতে সচেতন থাকা দরকার। আমাদের সাথে মহিম আছেন। মহিম, আমি বিরতি থেকে ফিরে আসবো কি, নাকি আপনাকে প্রশ্নটা করে যাব? আমাকে কিন্তু বিরতি নিতেই হবে, শুধু প্রশ্নটা করে আমি যেতে পারবো। সেক্ষেত্রে মহিম, আপনি কখন গিয়েছেন, আসলে এই ঘটনার সাথে যুক্ত হয়েছেন কখন? আলোচনা তো প্রায় শেষের দিকে, প্রথম দিকে আসলে হয়তো সেই বিষয়গুলো যুক্ত করা যেত। এখন তো আমরা ফ্রান্স জার্মানি চলে গেছি অলরেডি। না, আমরা আবার চলে আসবো ফ্রান্স জার্মানি থেকে, আপনি চিন্তাই করবেন না। আজকে সারাদিনই হয়তো এই বিষয় নিয়ে কথা বলতে হবে। আর সিদ্ধান্তর বিষয় আসছে থান্ডারবোল্ট থেকে আসলে স্টর্ম 26, এই বিষয়টা আপনি জানেন 1 জুলাই থেকে শুরু হলি আর্টিজানের ঘটনা, পরবর্তীতে গতকালকের যে কল্যাণপুরের ঘটনা। আমরা কিন্তু শুনতে পারি রাতেই
এবং রাতেই যখন শুনতে পারি তখন কিন্তু গণমাধ্যমে তখন সরাসরি সম্প্রচার ইত্যাদি ইত্যাদি বন্ধ ছিল এবং আমাদের স্ক্রল পর্যন্ত দিতে পারেনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে, এবং পুলিশ সেক্ষেত্রে একটু সহযোগিতা চেয়েছিল। তো ডিএমপি কমিশনার যেটি সাক্ষাতে আমাদেরকে বললেন মাত্র যে তিনি মানে আমার কতগুলো প্রশ্ন মুর্তজা ভাই এবং জুলফিকার আলী মানিকের মতো মনে হলো। আমি যখন গিয়েছি সকাল 6টার দিকে, আমার ধারণা ডিএমপি কমিশনার সেখানে, আমার যদি অনুমান মিথ্যা ভুল না হয়, সকাল 8টার পরে তিনি সম্ভবত সেখানে যান। অপারেশন কিন্তু এর আগেই শেষ হয়ে যায়। উনি কি করে জানলেন যে ওখানে খুব স্মার্ট, খুব মেধাবী ছেলে ছিল? স্মার্ট মেধাবী বুঝতে হলে তো কথা বলতে হয়, একটু ডেড বডি দেখে তো স্মার্ট বোঝার কোনো উপায় নাই। ব্যালকনি দিয়ে দেখেছেন বলেছেন না, উনি গিয়েছেন সকাল 8টা, উনি গিয়েছেন সকাল 8টা এবং উনি নিজে বলেছেন যে উনি দেখেছেন স্মার্ট ছেলে ছিল। তো স্মার্ট ছেলে তো কথা না বললে বোঝানোর কোনো সুযোগ নাই, কারণ পোশাক দেখেও পোশাকেও তো স্মার্টনেসের কোনো পরিচয় নাই। কে কথা বলেছেন, উনি মাঝরাতে গিয়েছিল কিনা সে বিষয়টি আসলে মানে অস্পষ্ট। তো অনেকগুলো বিষয় এখানে থাকে এবং পরবর্তীতে যে দীর্ঘক্ষণ আপনার আমরা যেটি অপারেশন শেষ হয়ে যায় সকাল 7টার দিকে এবং মরদেহগুলো বের করে হচ্ছে বিকেল 4:30। মোটামুটি অনেকক্ষণ ধরে সুরথাল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি করে এবং অনেকগুলো গুলির ঘটনা তিনি বলেছেন। এবং আমি নিজে যখন আশেপাশের যে বাড়িওয়ালা বা ভাড়াটিয়া তাদের সঙ্গে কথা বলে যে তারা প্রচুর সারা রাতে কিন্তু প্রচন্ড গোলাগুলির শব্দ পেয়েছেন, কিন্তু ওই বাড়ির যে কোনো কাজ ভাঙেনি। বা ডিএমপি কমিশনার বলেছেন যে বোম চার্জ করেছেন, চার্জ করলে তো অবশ্য বাইরের দিকে পড়বে। আমরা কিন্তু বোম চার্জের কোনো স্পট, বোম চার্জ হলে একটু কালো হয়, একটু লালটে লালটে হয়, এগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। হয়তো চার্জ করেছে, সেটি মানে আমাদের এগুলো চোখে পড়ে না। তো ওই যে মুর্তজা ভাই আর মানিক ভাই যেটি বললো, অনেকগুলো প্রশ্ন আসলে আসে। এই প্রশ্নগুলো কেন আসে, কেন পরিষ্কার করে না, সেটা হলো যারা অপারেশনগুলো পরিচালনা। কিন্তু মহিমা, আমার জানার আগ্রহই রইলো যে এই প্রশ্নগুলো আপনারা করেছেন কিনা, সেখানকার যারা রয়েছেন উপস্থিত ছিলেন সকালে যারা পুলিশ কর্মকর্তারা, কিন্তু এই উত্তরটি আমি নেব একটি বিরতির পর। ৭১ জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমার সাথে মহিম মিজান ছিলেন, একটু যুক্ত করে নিতে চাই। মহিম, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যাবার আগে, বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি কি এই ধরনের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনার এখন মনে হচ্ছে বা তখন মনে হয়েছে, কেন কাউকে জিজ্ঞেস করেছেন? কোনো কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল, আসলে সেখানে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলার কোনো সুযোগই ছিল না। কারণ হচ্ছে যে একেবারে সুরথাল রিপোর্টের প্রায় শেষ পর্যন্ত কিন্তু ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি প্রায় অনেকবারই এসে গণমাধ্যমকে বলে গেছেন যে তিনি সংবাদ সম্মেলন করবেন ডিএমপি মিডিয়া সেন্টারে, এখানে আর অন্য কোনো কর্মকর্তা কথা বলবে না। যেহেতু একটি রাজধানীর পুলিশ প্রধান, তিনি বলেন যে তিনি নিজে কথা বলবেন, অন্যকে কথা বলবেন না, কাজে অন্য কারোর সাথে আমাদের ইন্টারভিউ দেওয়া মানে অর্থাৎ একেবারেই সাক্ষাৎকার গ্রহণ করা সেটি একেবারে সম্ভব হয়নি। যার কারণে যে প্রশ্নগুলো আসছে যে বোম চার্জ করেছে বা কালো নাই কেন, বা কোনো স্পট নাই, বা তারা বেলকুনিতে এসে কথা বলছে। আরেকটা বিষয় তো বিল্ডিংটার নাম জাহাজ বিল্ডিং। জাহাজ বিল্ডিং এর ওইখানে ব্যাচেলার ভাড়া বেশি থাকে, যার কারণ হচ্ছে যে পুরো বিল্ডিংটা খুব অন্ধকারচ্ছন্ন, উইন্ডো কম, অর্থাৎ জানালা খুবই কম। তো যেখানে জানালা কম সেখানে ৮-৯ জন জঙ্গি ভেতর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, আর বাইরের আশেপাশে সব লোক শুনছে। বিষয়টা অদ্ভুত। এবং কেউ মানে কে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে কেউ দেখেনি, শুনেছে। আমি যদি বেলকুনিও ধরি, বেলকুনিতে এসে যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তখন তো পুলিশও গুলি করবার কথা। তাহলে পুলিশ কি গুলি করেনি? যতক্ষণ পর্যন্ত পেরেছে মিছিল করেছে তারা। পুলিশ গুলি করেনি বেলকুনিতে, বেলকুনি ছাড়া চাইনি যে মারা যাক পুলিশ শেষ সময় পর্যন্ত। বেলকুনি ছাড়া কোনো উইন্ডো তেমন নাই, মানে সাউন্ড বেরোনোর মতো শব্দ নেই। বিল্ডিং এর ভেতরে আপনি দরজা লাগিয়ে যতই চিৎকার করেন, আমি জানি না বাইরের কোনো বাড়িওয়ালা সেটা শুনবে কিনা, কিন্তু প্রত্যেকটি বাড়িওয়ালা সেটা শুনেছে। আবার বলছি যে তেমন কোনো জানালা টানালা নাই কিন্তু। এবং যদি বেলকুনিতে এসে পুলিশকে গালাগালাজ করে থাকে, যেটি আমাদের ডিএমপি কমিশনার জানালেন, তাহলে তখন কিন্তু পুলিশ বাইরেও ছিল, তখন তারা অ্যাটাকে যায় নাই। বা হয়তো উনি বলেছেন যে যাতে অ্যাটাক মিস না হয়, না বলেছেন ক্যাজুয়ালিটি সবচেয়ে যাতে কম থাকে সেটির চেষ্টা ওনারা করেছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে পুলিশের উপস্থিতি থাকবার পরও তারা বেলকুনিতে এসেছে, গালিগালাজ করেছে, ভেতরে প্রবেশ করেছে। এবং যখন আমরা ডেড বডিগুলো ছবিগুলো দেখি তখন কিন্তু ভেতরেই, অর্থাৎ পুলিশ হয়তো
যেটি মনে হচ্ছে যে পুলিশ ভেতরে গিয়ে 4তলা 6তলা বিল্ডিং এর 4তলায় গিয়ে অভিযানটি পরিচালনা করছে। তো ওই কোশ্চেনগুলো একটু থাকুন আপনি আমাদের সাথে একজন ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, আসলে কল্যাণপুরেরই বাসিন্দা মোহাম্মদ আবু সাইদ, তিনি ফোনে যুক্ত আছেন। আমি আশা করছি জনাব সাইদ আমার কথা শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন, আপনারা কি সারা রাত শুনেছেন এই গোলাগুলির আওয়াজ এবং গুলি পাল্টা গুলি, মানে কি শুনলেন বা কি দেখলেন কিছু? রাত 1:30টার পর থেকে আসলে বিচ্ছিন্নভাবে আওয়াজ পাওয়া গেছে, বোমের আওয়াজ। তো ব্যাপকভাবে যেটা আমরা শুনি সেটা হলো যে 6টার দিকে প্রচন্ড ভাবে তখন বুঝছি যে এখানে কোনো গোলাগুলি হচ্ছে, এবং আমরা বন্দি অবস্থায় ছিলাম, কারণ আমরা নিচে বের হতে পারি নাই। আমি 4তলায় নিজে থাকি, আমি নিচে তাকায় দেখি পুলিশ পজিশনে আছে। হ্যাঁ, তো আমাদেরকে বের হওয়ার মানাও করছে তারা। আপনি ওই বিল্ডিং এই থাকেন? আপনি ওই ভবনেই থাকেন? না, আমি পাশেই সড়কেই থাকি। পাশের সড়কে মানে কত দূরে সেটা? কত দূরে সেটা? 11 নম্বর রোড। হ্যাঁ, 11 নম্বর রোড, 5 নম্বর রোড, মাঝে 10 নম্বর রোডে সংযোগ আছে, এবং আমার বাসা আর ওই জাহাজ বিল্ডিং ওইটা ঠিক পিছে আর কি। আপনারা কি আল্লাহু আকবার ধ্বনি শুনেছিলেন? আমি নিজে শুনি নাই, কারণ আমি নিজে শুনি নাই। আমি পরে যখন নেমে আসি তখন অনেকে বলতেছিলেন যেরকম আল্লাহু আকবার বলে, এবং বলতেছিল যে আমরা শহীদ হব, জান্নাতবাসী হব। এই সমস্ত। আপনি কি পুলিশের মাইকিং করাটা শুনেছিলেন? পুলিশ যে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য মাইকিং করেছিল? না, এটা আমি শুনি নাই, কারণ আমরা তো তখন যেতেই পারিনি ওই জায়গায়। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, হ্যাঁ, জি। এবং সারা রাতে মোটামুটি গোলাগুলি শোনেন? যে বিচ্ছিন্নভাবে আমরা শুনছি। আপনারা কি কোনোভাবে দেখার চেষ্টা করেননি কি হচ্ছে? না, আমাদের থেকে আসলে দেখাও যায় না, এখান থেকে দেখাও যায় না। আচ্ছা, মানে বাসাটার পেছনের দিকে আপনারা আছেন? জি। আচ্ছা, এমনি অনেকে যেমন প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে হুড়োহুড়ি দৌড়োদৌড়ি তারা দেখেছেন, কয়েকটা ছেলে দৌড়চ্ছে সেরকম দেখেছেন, সেরকম কিছু দেখেছেন কিনা? এটা আমি শুনি নাই যে দৌড়াদৌড়ি করছে, এটা শুনি নাই। কিন্তু কতক্ষণ অবরুদ্ধ ছিলেন তা আপনারা? আমি তো আসলে শুনছি বের হওয়ার পর, 9টার পর বের হয়েছি, তখন পার্শ্ববর্তী একজন প্রতিবেশী উনি বলতেছিলেন যে এরকম যে ওনারা দেখতে এরকম যে দৌড়াদৌড়ি, উনি নিজ মুখেই বলছে আমাকে যে সেও মানে 5তলায় থাকে, ওই 5 নম্বর রোডের মানে আরো পূর্বে। সে বললো যে আমরা এদিকে বিচ্ছিন্নভাবে দৌড়াদৌড়ি ধর এই সব শব্দগুলি তারা শুনছে, এবং বোমের আওয়াজ পায়। তারা বলতেছে যে ছিনতাইকারী ধরার বা মাথার ছিনতাইকারী ধরতেছে, কিন্তু পরে দেখছে যে পুলিশ, তখন বললো যে এখানে কিছু একটা হচ্ছে। তার প্রত্যক্ষদর্শী এইভাবে আমাকে বলছেন, আমি পরবর্তীতে শুনছি তার থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব সাইদ। আমার মনে হয় যে আপনার কাছ থেকে যতটুকু জানা যতটুকু আমরা জেনেছি, জুলফিকার আলী মানিক আর কিছু জানার ছিল কিনা কারো তার কাছ থেকে, আপনার কি মনে হচ্ছে কিনা? মহিম, আমি আপনার সাথে আরেকটুখানি যেটা শুনে নিতে চাচ্ছিলাম যে ডিএমপি কমিশনার যখন এই বক্তব্য দিচ্ছিলেন তারপরে আপনাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না? না, আসলে তিনি যে বক্তব্যগুলো দেন, আসলে আমরা তখন একটা অপারেশন হয়েছে, মরদেহগুলো আছে, কিভাবে অপারেশন চালালো, কি চিন্তা ভাবনা থেকে, কে পরিকল্পনা করেছে, এতে পরিচয়, এগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। তো যখন লাশগুলো সরিয়ে নেওয়া হয়, পরবর্তীতে ইনভেস্টিগেশনগুলো মানে আমাদের যে নিজস্ব ইনভেস্টিগেশন আছে, তখনগুলো কিন্তু প্রশ্নগুলো অ্যারাইজ করে। তো সেই সময় তো আসলে কারো বক্তব্য নেওয়ার সুযোগ থাকে না, কারণ এর আগেই রাজধানীর প্রধান পুলিশ কর্তা কিন্তু বক্তব্য দিয়ে দিয়েছে। যার কারণে সেই ডিএমপি কমিশনার যখন ফর্মাল ব্রিফিং করেন তার মিডিয়া সেন্টারে, তখন কিন্তু এই প্রশ্নগুলো কারো মাথায় আসেনি, কারণ ততক্ষণে কোনো সংবাদকর্মী কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। প্রশ্নগুলো হয়তো এখন আসবে, সামনের সময়টিতে এই প্রশ্নগুলো করার সুযোগ থাকবে। মহিমের সাথে আর কিছু আলাপের আছে কিনা? আমার মনে হয় যে আপনার অভিজ্ঞতা আমরা শুনলাম, অনেক ধন্যবাদ, এবং রিপোর্ট তো দেখেইছি আমরা সারাদিন। আজকে আরেকটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছি। 71 জার্নাল আর একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। যে প্রসঙ্গে ছিলাম,
সেই প্রসঙ্গে তো অনেকক্ষণই আসলে কথা বলেছে। আমার মনে হয় আমরা প্রত্যক্ষদর্শীর কথা শুনেছি, রিপোর্টারের কথা শুনেছি। আরেকটি বড় ঘটনা আজকে রয়েছে, যে ঘটনাটা আসলে চলমান, সেটি হচ্ছে রাজুকের উচ্ছেদ অভিযান। আজকে গুলশানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উচ্ছেদ হয়ে ঘটেছে, এবং আমি জানি যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলকে, ধানমন্ডিরও কিছু স্কুলকে নোটিশ দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে, বা কোন কাউকে আগামী 15 দিনের মধ্যে উঠে যাওয়ার জন্য। মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে উঠে কোথায় যাবেন এরা, জুলফিকার আলী মানিক। না, এখন একটা স্কুলকে তো 7 দিন 15 দিনের মধ্যে উঠতে বলার লসটা কার? লসটা হচ্ছে যে সকল শিশুরা স্কুলে পড়তে, তাদের। মানে এগুলি এত আমি ঠিক জানি না, এটা অনেক পরিকল্পিত ভাবে জিনিসটা করা উচিত, এরকম না যে বললাম আর উঠায় দিলাম। সো জিনিসটার অনেকগুলো আছে যে এটা লোকেশন কোথায় হবে। ঢাকা শহর এখন এত ক্রাউডেড, কে কোথায় রেখে কোথায় যাবে, রাইট? এত আনপ্ল্যান্ড, মানে এত অপরিকল্পিত ভাবে সবকিছু হয়েছে যে এখন আপনি জাস্ট উঠিয়ে দিলাম, তুমি চলে যাও। এখন চলেটা যাবে কই? এখন চলে মনে করেন আমার একটা দোকান আছে, আমার উঠাই দিল, আমি গিয়া বাড়িতে বসে পড়লাম, এক কথা। কিন্তু যেখানে 500 400 200 ছেলে মেয়ে পড়ালেখা করে, তাকে উঠাই দিল, সে যাবে কোথায়? ছেলে মেয়েগুলো পড়বে কোথায়? সেটা তো সমাধানটা চাইতো আগে। সমাধান ছাড়া জিনিসটা তো করলে তো এই যে এরকম আবার ওই প্রশ্ন উঠবে, এটা উঠবে, ওটা উঠবে, কেন এইভাবে করা হচ্ছে, প্রশ্ন উঠতেই থাকবে। না, কিন্তু সমাধান না করে আসলে এটা কিভাবে না, আসলে হয় কি, আমাদের বিষয়টা আমরা তো সবাই চাই, আপনি চান, আমি চাই, আনিক ভাই চান, কি চান যে আবাসিক এলাকা আবাসিক এলাকার মতোই থাকবে, বাণিজ্যিক এলাকা বাণিজ্যিক এলাকার মতোই থাকবে। যখন ধানমন্ডির একেবারে আপনি যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটি যখন একটি কমিউনিটি সেন্টার হয়ে যায়, সেই বাড়িটি যখন একটি স্কুল হয়ে যায়, আপনার কাছে নিশ্চয়ই জিনিসটি আনন্দের থাকে না, ভালো লাগার থাকে না। কিন্তু ঘটনাটি বছরের পর বছর ধরে এই ঘটনাটি ঘটছে গুলশান বা বনানী এলাকায়, যেটি একটি আবাসিক বাড়ি, সেটির নিচে একটি রেস্টুরেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, বা নিচে একটি বুটিক শপ, বা নিচে একটি কফি শপ, এই দোকানগুলো হয়ে গেছে। এখন এটি তো আমাদের সবার চোখের সামনে সংগঠিত হয়েছে। একটি স্কুল হয়েছে, আমাদের সবার চোখের সামনে হয়েছে। সিটি কর্পোরেশনের যত ছোটই হোক, সিটি কর্পোরেশনের একটি ট্রেড লাইসেন্সের মতো একটি অনুমোদন নিয়েই ওই কাজটি হয়েছে। এখন আবাসিক ভবনে বাণিজ্যিক ভবন থাকবে না বা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, শুনতে খুব ভালো শোনায়, কিন্তু আপনি বছরের পর বছর ধরে দেখেননি। এখন এসে আপনি হুট করে বলছেন যে তুমি আর এখানে থাকতে পারবা না। এই যে একটু আগে যে বললাম যে মানুষের ভিতরে যে আস্থাহীনতা তৈরি হয়, ইমেজ সংকট তৈরি হয়, মানুষের ভিতরে তৈরি হয় যে এখন একটি ইস্যু আছে, আপনি সম্ভবত ইস্যুকে ডাইভার্ট করছেন, এই ধারণাটা তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়ে যায়? আপনি যখন এরকম একটি কাজ করবেন, তখন আপনি এই প্রতিষ্ঠানগুলো জন্ম নেয়ার সময় আপনি কিছু করেননি, আর এখন যখন উচ্ছেদ করবেন, উচ্ছেদ করার সময় আপনাকে একটা সুপরিকল্পিত ভাবে কাজটি করতে হবে। সুপরিকল্পিত ভাবে যদি কাজটা না করেন, গবেষণা করে যদি কাজটা না করেন, তাহলে সমাজে আরেক রকমের বিশৃঙ্খলা তৈরি হবে। সেই বিশৃঙ্খলাটাকেই আপনি যে স্কুলটির কথা বলছেন, যে রেস্টুরেন্টটির কথা বলছেন, যে একটি কফি শপের কথা বলছেন, যে একটি ফ্যাশন হাউসের কথা বলছেন, এর সঙ্গে কিন্তু একটা বিনিয়োগ আছে, এর সঙ্গে অনেকগুলো মানুষের কর্মসংস্থান আছে, এর সঙ্গে অনেক টাকার ব্যাংক লোন আছে, ব্যাংক লোন আছে, ব্যাংক থেকে তারা লোন নিয়েছেন। এই যে লোনগুলো নিয়েছেন, আর আজকে যদি আপনি বলেন যে তুমি এখান থেকে উঠে যাও, উঠিয়ে দেওয়া হয়, তাহলে সমাজে যে কিরকম একটি অরাজকতা তৈরি হবে, এটি তো আমাদের গবেষণায় থাকা দরকার ছিল। আরেকটি কথা বলি আমি, এই বনানীতেই বা এই এলাকাতেই জাপান প্রবাসী কয়েকজন বাঙালি, অস্ট্রেলিয়া প্রবাসী কয়েকজন বাঙালি মিলে তারা একটি 4 স্টার হোটেল তৈরি করেছে। তারা জায়গা কিনেছে, সেখানে 4 তলা বা 6 তলা একটি বিল্ডিং করেছে, রাজুক থেকে অনুমতি নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে। এখন বিল্ডিংটির কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন আপনি তাদেরকে বলছেন যে এই এলাকাতে এই হোটেলটি করা যাবে না, 4 স্টার একটি হোটেল, তো এই এলাকাতে এই হোটেলটি করা যাবে না। আপনি তাহলে কিসের ভিত্তিতে অনুমতি দিলেন? কিসের ভিত্তিতে তাদেরকে জাপান থেকে বা অস্ট্রেলিয়া থেকে এসে বিনিয়োগ করতে বললেন? কিসের ভিত্তিতে ব্যাংক লোন দিলেন? আর এখন বলছেন যে করা যাবে না। অর্থাৎ আমার বক্তব্যটি হচ্ছে, আমরা যে কোনো কাজে, সেটা জঙ্গি হোক আর যে কোনো কাজেই হোক, আমাদের একটি কাজের পেছনে যে সুচিন্তিত সুপরিকল্পনা থাকতে হয়, সেই সুচিন্তা এবং পরিকল্পনা দুটোর কোনোটিরই উপস্থিত। কিন্তু গোলাম মুর্তজা, একটি প্রশ্ন আমার বারবারই এই প্রসঙ্গে ওঠে যে এই পুরো বিষয়টি যে অপরিকল্পিত তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা ভুলকে শোধরানোর কি কোনো সুযোগই আমরা নেব না? শোধরানোর নিশ্চয়ই আমরা সুযোগ নিব, শোধরানোর সুযোগ নিতে হবে। সেই শোধরানোর সুযোগ নেয়ার আগে আমাকে কিছু বিকল্প দেখতে হবে যে আমার সামনে কি কি উপায় আছে। আমি তাহলে এই এলাকাটি থেকে একটি দোকান যদি উঠিয়ে দেই, তাহলে আমি বিশেষ কোনো এলাকায় নিয়ে যাব কি যাব না? তাহলে ওই যে ছেলেটি, ধরেন যে ছেলেটির 50 লক্ষ টাকা ব্যাংক লোন আছে, যে একটি ফ্যাশন হাউস করেছে বা
বা যে একটি রেস্টুরেন্ট করেছে, তার তো সে তো এখন একদিকে সে বেকার হয়ে গেল, একদিকে তার সে তো ব্যাংকরাপ্ট হয়ে গেল। তো ওই জায়গাটির অবস্থা কি হবে? আপনি তো কোনো পরিকল্পনা করছেন না, আপনি হতে দিয়েছেন, হবার সময় কোনো কথা বলেননি, হবার সময় আপনি ট্রেড লাইসেন্স দিয়েছেন, একটা আবাসিক ভবনের যেটি গ্যারেজ হওয়ার কথা ছিল সেটি রেস্টুরেন্ট হয়ে গেছে। আমি এগুলো নিয়ে এগুলোর পক্ষে কোনো কথা বলছি না, এগুলো হওয়া উচিত সেটা বলছি না, এদেরকে ওঠানো উচিত না তাও বলছি না। আমি যেটা বলছি যে আপনি হওয়ার সময় যেহেতু দেখেন নাই, এখন যখন আপনি তুলে দিতে চাইছেন তাহলে আপনি একটা পরিকল্পনা করেন, আপনি একটা গবেষণা করেন, আপনি একটা রিসার্চ করেন, আপনি দেখেন এই মানুষগুলোকে কোথায় নিয়ে যাওয়া যায়, আপনি কোন অঞ্চলে। এখন কি হবে? এখন আপনি বনানী এলাকা থেকে উঠিয়ে দেবেন কলাবাগান এলাকায় যাবে, কলাবাগান থেকে উঠিয়ে দেবেন মোহাম্মদপুর এলাকায় যাবে, মোহাম্মদপুর থেকে উঠাবেন শ্যামলী এলাকাতে যাবে। আপনার ওই যে অরাজকতার কথা আপনি বলছেন সেই অরাজকতা কিন্তু থাকবেই। আপনি যদি মনে করে থাকেন না, আপনি যদি মনে করে থাকেন যে শুধু গুলশান, বনানী, বাড়িধারা এই এলাকাগুলোতেই বিদেশিরা থাকেন, সুতরাং সারা ঢাকা শহরের মধ্যে আমার শুধু এই এলাকাটি ঠিক রাখলেই আর সব ঠিক থাকবে, এটি হলো অপরিকল্পিতভাবে হলে যা হয় তা ঠিক থাকবে না। সারা ঢাকা শহর যদি ঠিক না থাকে, এর সাথে জড়িত যে ব্যক্তিদের কথা আমরা বলছি তারা ছাড়াও কিন্তু একটা লোক, মানে একটা গ্রুপ আছে, যে জুলফিকার আলী মানিক বলছেন যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছে সেই ছাত্রছাত্রীরা তো আসলে এই স্কুলগুলোতে পড়ছে, তার মানে স্কুলগুলোর প্রয়োজন আছে। যেমন এই এলাকার স্কুলগুলোর ছাত্রছাত্রীরা তাহলে কোথায় পড়বে? গতকালকে এক মিনিট আমি একটু শেষ করে দিই। গতকালকে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের আউটার ক্যাম্পাস ছিল যতগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তা আপনি সেই বিশ্ববিদ্যালয় করতে দিলেন কেন? সেই বিশ্ববিদ্যালয়কে আপনি আউটার ক্যাম্পাস করতে দিলেন কেন? এই যে কয়েক হাজার ছাত্রছাত্রী ভর্তি হলো তাদেরকে ভর্তি হতে দিলেন কেন? তখন তো আপনি কিছু করলেন না। জুলফিকার আলী মানিক না, মর্তুজা বলেই ফেলেছে, এখন তো এগুলি নিয়ে নতুন করে কিছু যোগ করার নাই আমার। না, সেটি মানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাগুলো আসলে পড়বে কোথায়? আজকে যদি আমি শুনেছি যে কোন কোন স্কুলকে বলা হয়েছে যে পূর্বাচলে জায়গা দেওয়া হবে। এখন ধানমন্ডির স্কুল যদি পূর্বাচলে যায়, ধানমন্ডির ছেলেমেয়েরা কি আসলে পূর্বাচলে গিয়ে পড়বে কিনা? পূর্বাচলে কবে যাবে? পূর্বাচল জায়গাটি তো প্রস্তুত হয়নি এখন। এই প্রশ্ন তো আমার মনে হয় এটা আমার জন্য নয়, এই প্রশ্নটি যারা উচ্ছেদ করছেন, যারা নগর পরিকল্পনা করেন, নগরের মানুষের সুযোগ সুবিধা দেওয়ার কথা, এই প্রশ্ন তাদের জন্য। তাদেরকে গিয়ে বা তাদেরকে ডেকে এনে প্রোগ্রামে জিজ্ঞেস করা। নিশ্চয়ই সেটির চেষ্টা আমরা করব এবং সেটির চেষ্টা আমাদের অবিরত আছে, কিন্তু কোনো কারণে আমরা এখন যেহেতু আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না, আমরা অনেকবারই চেষ্টা করেছি এই সংশ্লিষ্ট কারো না কারোর সাথে কথা বলবার, কিন্তু তারা কেউই কথা বলতে রাজি হয় না। তাহলে আমরা কি বলবো? সাধারণ মানুষ বলে, সাধারণ মানুষের মধ্যে শুধু প্রশ্নটাই ঘুরপাক খেতে পারে, এর চেয়ে বেশি এই প্রশ্ন নিয়েই তো আমরা ঘুরে বেড়াচ্ছি খালি। সেটাই শুধু আমাদের করণীয় আছে, উত্তর নেই, প্রশ্ন আছে, প্রশ্নের পাহাড় আছে, একটা উত্তর নাই। সংবাদ কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত 9, দেশ আরেকটি ভয়ঙ্কর হামলা থেকে রক্ষা পেয়েছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব গণমাধ্যমে কল্যাণপুরের অভিযান, বুড়িগঙ্গা থেকে ডাচবাংলা চেম্বার সভাপতি লাশ উদ্ধার, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস নিষিদ্ধ। আউটার ক্যাম্পাস বিষয়টি কি? এটি তো আমার ঠিক জানা নেই। আউটার ক্যাম্পাস জিনিসটি আসলে, আউটার ক্যাম্পাস বিষয়টি যেমন একটি বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে থাকে, তাদের রাজশাহীতে একটি অফিস থাকে, সেখানে তারা স্টুডেন্ট ভর্তি করে, সেখানে তারা ক্লাস নেয়, এটির বৈধভাবে কোনো অনুমতি নেই। কিন্তু বাংলাদেশে এরকম বিশ্ববিদ্যালয়, এরকম আউটার ক্যাম্পাস অনেকগুলো করে আছে, অনেকগুলো করে ছিল। আমাদের যে দেখার বলে একটা সংস্থা আছে, তারা কখনোই এটি দেখে না। এখানে নানা রকমের অর্থের লেনদেন আছে। একটু দেখিয়ে পরে কি আছে। সংবাদের পর হচ্ছে ভোরের কাগজ, 9 জঙ্গি নিহত, আটক 1, অপারেশন স্টর্ম 26, অস্ত্র, গুলি, গ্রেনেড, তলোয়ার, চাকু ও কালো পোশাক উদ্ধার, বাড়ির মালিকের স্ত্রী পুত্র সহ 42 জনকে জিজ্ঞাসাবাদ। আমরা এই ছবিগুলো আসলে অনলাইনে অনেকবার দেখে ফেলেছি। এর মধ্যে মাঝরাতে গোলাগুলি, 2 বাসিন্দার আকুতি। এরপর রয়েছে দৈনিক জনকণ্ঠ, নিহত 9 জঙ্গি, কল্যাণপুর আস্তানায় অভিযান। এরপর রয়েছে আমি যেটি বলছিলাম যে আজকে আসলে সব পত্রিকাতে এই খবরটি থাকবে। সকালের খবর, কল্যাণপুরে আস্তানায় অভিযান, অপারেশন স্টর্ম 26। এরপর আছে যুগান্তর, কল্যাণপুরে 9 জঙ্গি নিহত, 26 এর 1 ঘন্টা, ভয়ঙ্কর জঙ্গি হামলা থেকে রক্ষা পেয়েছে দেশ। এরপর রয়েছে আমাদের সময়, অপারেশন স্টর্মে নিহত 9 জঙ্গি, এমপিদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ শেখ হাসিনার। সামনের 2019 সালে নির্বাচন হবার কথা রয়েছে, 2016 সাল, অর্থাৎ বলছেন যিনি আস্তে আস্তে নির্বাচনের একটা প্রস্তুতি নিতে হবে। এখন জিহাদ করতে সিরিয়ায় যাওয়ার কথা ছিল জঙ্গি হাসানার, যে একজন জীবিত আছে। আমরা দেখেছি যে তাকে সাধারণত রান্না করার জন্য রাখা হয়েছিল বলে সে দাবি করছে। আমরা প্রত্যাশা রাখি যে হাসান জীবিত আছে, হাসান যেন জীবিত থাকে, ক্রস ফায়ার বা এরকম কোনো ঘটনা যাতে না ঘটে, তার মুখ দিয়ে যদি কিছু তথ্য
জানা যায় বা তাকে যদি গণমাধ্যমের সামনে আনা যায় বিষয়গুলো গণমাধ্যমের সামনে নিশ্চয়ই তাকে আনার কোনো জায়গা নেই। জুলফিকার আলী মানিকের টিপ তো আসলে একটা না, এটা আসলে নাই। মানে একজন আসামিকে গণমাধ্যমে, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, একজন মানে কারোর ব্যাপারে সন্দেহ থাকলে সে আদালতে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তাকে এভাবে অপরাধী বলতে রাজি, সারা দেশের এবং বিশ্বের সামনে অপরাধী বলে প্রজেক্ট করতে পারি না। নিশ্চয়ই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। দুই হচ্ছে এই ডিবেটটা নিয়ে আমার একটু অন্য মত আছে, যে আপনি মিডিয়ার সামনে আনার কথা না, কিন্তু সমস্যা হচ্ছে মিডিয়ার কেন চেষ্টা করে কথা বলতে, কারণ আমাদের আড়ালে কি হয় আমরা সত্যটা জানতে পারি না। আপনি মনে রাখবেন যে 2005 সালে মুফতি হান্নান যখন ধরা পড়লো হরকাতুল জিহাদের, সে কিন্তু মিডিয়ার সামনে বলে ফেললো যে হোম মিনিস্টারের আশ্বাসে আমি তো এখানে ছিলাম, তারপরেই তাকে কথা বলা বন্ধ করে দেওয়া হলো। সমস্যা হচ্ছে যে আমাদের আড়ালে কেন মিডিয়া সব ঘটনার খুব কাছে গিয়ে প্রচার করতে চায়, কারণ আমরা দূরে থাকলে আমাদের আড়ালে কি হচ্ছে এবং কতটুকু সত্য বলা হবে মানুষকে, এটা নিয়ে তো সবসময় আমাদের মধ্যে সন্দেহ। এটা বাংলাদেশের বাস্তবতা, আসলে এটা বাংলাদেশের বাস্তবতা, কিন্তু দুর্ঘটনা বিদেশে কিন্তু বিষয়টা তা নয়, রাইট? সো এই কারণেই হচ্ছে ডিবেটটা, যে ওই যে বলে না বিদেশে রেবন টেনে দিয়ে 2 মাইল দূরে দাঁড়া করে রাখে মিডিয়াকে, দ্যাটস ট্রু, কিন্তু তারা এসে কিন্তু সত্যটা বলে, তারা বিশ্বাস করে যে সত্য বলছে। কিন্তু আমাদের তো ওইটাই প্রথম প্রশ্ন, যে এটা সত্য না এটা মিথ্যা। আমার মনে হয় আমাদের সময় শেষ। জুলফিকার আলী মানিক, অনেক ধন্যবাদ আপনাকে। গোলাম মুর্তজা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আমাদের সময় শেষ। তবে যেমনটি আমরা সবখান থেকে শুনছিলাম যে জঙ্গিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের সব মানুষ এই একটি জায়গায় অন্তত পক্ষে একমত, এবং সেই একমত দিয়েই নিশ্চয়ই বাংলাদেশ মুক্ত হবে এই জঙ্গিবাদ থেকে। সেই প্রত্যাশা নিয়ে শুভরাত্রি সবাইকে।